হেই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটি মজাদার টাইম ট্রাভেলিং ড্রামা শেয়ার করব, যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তাহলে চলো বেশি দেরি না করে সরাসরি গল্পেই যাওয়া যাক। মুভির শুরুতেই আমাদেরকে দানভি নামের একটি মেয়েকে দেখানো হয়, যে বৃষ্টিতে ভিজে ভিজে নিজের স্কুলে যাচ্ছিল। এরপর দানভি ক্লাসে আসলে ও বারবার শুধু ঘড়ির দিকে দেখতে থাকে যে কখন ক্লাস শেষ হবে। আসলে দানভীর ম্যাথস একদমই পছন্দের ছিল না, আর তাই ও চাচ্ছিল কোনোভাবে এই ক্লাসটা কাটিয়ে দিতে। তবে দানভীর ইচ্ছে এখানে পূরণ হয় না, উল্টে টিচার ওকে বোর্ডে একটি ম্যাথ সলভ করতে দেয়। এরপর ওই কোশ্চেন সলভ না করতে পারলে টিচার ওকে ওয়ার্নিং দেয় যে সামনেই এক্সাম হতে চলেছে, আর তোমার পড়াশুনো যদি এমনই চলতে থাকে তাহলে তো তুমি এবার ফেল করে যাবে। এরপর দানভি ক্লাসে বসে একটি বালতির দিকে তাকিয়ে থাকে, যে বালতিতে ওপর থেকে জল পড়ছিল। এখানে যখনই বালতিটি পুরোপুরি জলে ভরে যায় তখনই এখানে ক্লাস ওভার হয়ে যায়। বাড়িতেও দানভীর মম ওর ম্যাথ নিয়ে অনেক চিন্তায় ছিল। ওর মম টিভিতে একটি পুরনো যুগের ড্রামা দেখছিল, যেটা দানভীর এখানে একদমই ভালো লাগে না। ও বলে, যদি আমি কোনোভাবে পাস্টে চলে যেতে পারতাম তাহলে আমি এই ম্যাথসকে বন্ধ করিয়ে দিতাম। নেক্সট সিনে দানভি ওর ফ্রেন্ডের সাথে এনজয় করছিল। ওর ফ্রেন্ডও ওকে ওয়ার্নিং করে, যদি তুমি এবার ফেল করে যাও তাহলে কিন্তু তোমার লাইফ একদম হেল হয়ে যাবে। দানভীর ফ্রেন্ড এখানে এক্সাম নিয়ে এতটাই টেনশনে ছিল যে ওর এখানে নোজ ব্লিডিং শুরু হয়ে যায়। তবে দানভীর আজ পর্যন্ত কখনোই নোজ ব্লিডিং করেনি, কেননা ও তো এক্সামকে কখনো সিরিয়াস নিতই না। এভাবেই দেখতে দেখতে এখানে দানভীর এক্সামের দিন চলে আসে। আজকে ওর মম অনেক বেশি খুশি ছিল, তাই দানভীর পছন্দের খাবারগুলো উনি ওর ব্যাগে ভরে দেন, আর সাথে দানভীকে অল দ্য বেস্ট বলেন। আর এইসব দেখে দানভী এখানে আপসেট হয়ে যায় যে ওর মম ওর ওপরে কতটা আশা করে আছে, আর এদিকে ও তো এক্সামের জন্য কোনো প্রিপারেশনই নেয়নি। এরপর দানভী বাসে উঠেও অনেক পড়ার চেষ্টা করে, তবে ও পারে না। ও তাড়াহুড়ো করে বাস থেকে নামলে ওর আমব্রেলা ভেতরেই রয়ে যায়, যার জন্য ওকে এবার ভিজে ভিজে স্কুলে ঢুকতে হয়। দানভী বাকি স্টুডেন্টদের দেখে যারা আজকের এক্সামের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, আর এইসব দেখে দানভীর সাহসী হয় না এক্সাম হলের ভেতরে আসার, তাই ও ভয় পেয়ে সোজা এখান থেকে পালিয়ে যায়। দানভীর ফ্রেন্ড ওকে অনেক মেসেজও করে, তবে দানভী একটা মেসেজেরও রিপ্লাই করে না। দানভী ব্রেঞ্চে বসে বসে গডের কাছে প্রে করে যে বাস একবার ওকে এখান থেকে গায়েব করে দেওয়া হোক। তখনই ও এখানে একটি ড্রাম বাজানোর শব্দ শুনতে পায়। ও সামনে গিয়ে দেখে যে এই শব্দটা একটি জলভরা গর্ত থেকে আসছে। এরপর আমাদের এই জলের ভেতরের সিন দেখানো হয়, তবে এখানে বর্তমান সময় নয়, বরং হিস্ট্রিক্যাল রাজা প্রজাদের যুগ চলছিল। এখানে সবাই গডের কাছে প্রে করছিল যাতে এই রাজ্যে মানে জসিয়ানে কোনোভাবে বৃষ্টি চলে আসে, কারণ 3 বছর ধরে এখানে কোনো রকম বৃষ্টি হচ্ছে না। তবে বৃষ্টি আনার এই সেরেমনিতে রাজার মোটেও ভালো লাগছিল না, কারণ উনি এইসব অন্ধবিশ্বাসে বিলিভ করতো না। এদিকে দানভী জলে পা দিলে ও নিচে ঠাঁই খুঁজে পায় না, আর এখানে দানভী জলে পা দেওয়ার কারণে জোসিয়ানের আকাশে ঘন কালো বাদল ছেয়ে যায়। দানভী তো এইসবের কিছুই বুঝতে পারছিল না, তাই ও সোজা এই গর্তে লাফ দিয়ে দেয়, আর এমনটা করার সময় ওখানকার একটি বাচ্চা ওকে দেখে নেয়। এদিকে দানভী ওখান থেকে সোজা জোসিয়ানে চলে আসে, যেখানে সবাই বৃষ্টির জন্য প্রে করছিল। দানভীর এইভাবে এখানে চলে আসায় ওখানকার সবাই তো পুরো অবাক হয়ে যায়, আর দানভী ভাবতে থাকে যে এখানে হয়তো কোনো হিস্ট্রিক্যাল ড্রামার শুটিং চলছে। রাজা ওকে জিজ্ঞেস করে যে তুমি কি কোনো মানুষ নাকি কোনো গবলিন। তো দানভী বলে যে আমি একজন গোসাম, মানে একজন হাই স্কুল স্টুডেন্ট, বাট তখনকার দিনে এনাচদেরকে গোসাম বলা হতো। তাই রাজা মনে করে যে দানভী হয়তো কোনো এনাচ হবে। রাজা দানভীকে একজনের কাছে যেতে বলে, যার ফেস একদমই দানভীর টিচারের মতো ছিল। দানভী বলে যে টিচার, আমরা এটা কোথায় চলে এসেছি। তখনই কিছু সৈনিক ওর ওপরে তরোয়াল ধরে। দানভীর তো মনে হয় যে এগুলো হয়তো নকল, তবে ওটাতে হাত লাগতেই ও বুঝতে পারে যে এগুলো আসল তরোয়াল, আর সাথে ও এটাও বুঝতে পারে যে এখানে কোনো শুটিং হচ্ছে না। তখনই এখানে পিস্ট এসে বলে যে এই মেয়েকে তোমরা কিচ্ছু করো না, কেননা ওকে এখানে আমাদের দেবতাই পাঠিয়েছে জোসিয়ানে বৃষ্টি আনার জন্য। দানভীর মনে পড়ে যে ওই দিন ওই হিস্ট্রিক্যাল ড্রামাটিতে ও এমনই কিছু দেখেছিল, তাই ও নিজেকে বাঁচানোর জন্য এখানে অ্যাক্টিং শুরু করে দেয়, আর বলে যে হ্যাঁ, আমাকে এখানে তোমাদের দেবতাই পাঠিয়েছে। যেটা শুনে ওখানকার সবাই এখানে দানভীর কাছে মাথা নিচু করে। রাজার তো দানভীর কথায় বিশ্বাস হয় না,
তবে এরপরেও ওনাকে দানভীর কাছে মাথা নিচু করতে হয়, আর দানভী এটারই সুযোগ কাজে লাগিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। তবে এখানকার লোকেদের ড্রেস আপ যেহেতু দানভীর থেকে পুরোপুরি আলাদা ছিল, তাই দানভী একটি চেঞ্জিং রুমে এসে নিজের ড্রেস চেঞ্জ করে নেয়, আর এরপর ও বাইরে এসে এনাজদের গ্রুপে ঢুকে পড়ে। অন্যদিকে আমাদের রাজাকে দেখানো হয়, যার এরকম ভাবে বৃষ্টি আনার আইডিয়া মোটেও পছন্দ হচ্ছিল না। উনি সকলকে এটার জন্য ম্যাথস আর সায়েন্সের ফর্মুলা ইউজ করতে বলেন। তবে ওখানকার মিনিস্টার এইসবের এগেনস্টে ছিল। উনি বলেন যে এইসব তো আমাদের হিস্ট্রির এগেনস্টে রয়েছে। মিনিস্টারের তো মনে হয় যে রাজা ওনাদের সন্তান দিতে পারছে না বলেই পাস্টের রাজারা ওনাদের সাথে এমনটা করছেন। এদিকে রানীকে দেখা যায়, যিনি অনেকগুলো খাবার নিয়ে বসেছিল। তখনই এখানে তার বাবা মানে মিনিস্টার চলে আসে। উনি রানীকে বলেন যে তোমাকে খুব তাড়াতাড়ি একটি সন্তান জন্ম দিতে হবে, তাই এই ব্যাপারে তুমি রাজার সাথে কথা বলো। আসলে মিনিস্টার এইসব নিজের ফায়দার জন্যই করছিল। এদিকে দানভী নিজের ফোন তুলতে গেলে এখানে কেউ একজন ওকে ধরে নেয়। অন্যদিকে রাজা কলার্সদের একটি ম্যাথ সলভ করতে দিয়েছিল, যেটা কোনোভাবেই ওরা সলভ করতে পারছিল না। আসলে তখনকার ম্যাথ তো এতটাও ডেভেলপ হয়নি। তখনই এখানে একজন বডিগার্ড চলে আসে, যিনি অলরেডি দানভীকে ধরে ফেলেছিল। দানভী এখানে জানতে পারে যে এই জোসিয়ান রাজ্যে 3 বছর ধরে বৃষ্টি হচ্ছে না। সাথেও এটাও বুঝে যায় যে এখানেও টাইম ট্রাভেল করে চলে এসেছে, আর এখান থেকেও তখনই বেরোতে পারবে যখন জোসিয়ান রাজ্যে বৃষ্টি হবে। রাজার তো এখনো মনে হচ্ছিল যে দানভীকে কোনো গড পাঠায়নি। এরপর রাজা দানভীর ফোন দেখতে পায়, যেখানে একটি বৃষ্টির ওয়ালপেপার লাগানো ছিল। রাজা ওকে জিজ্ঞেস করে যে এটার ভিতরে বৃষ্টি কি করে হচ্ছে। দানভী ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে আমি ফিউচার থেকে টাইম ট্রাভেল করে এখানে এসেছি। তবে রাজা তো দানভীর কোনো কথাই বুঝতে পারে না। এরই মধ্যে এখানে হঠাৎই রাজার ফটো ক্লিক হয়ে যায়, যেটাতে রাজা অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তাই রাজা বডিগার্ডকে দানভীর হাত কেটে ফেলতে বলে। তো দানভী নিজেকে বাঁচানোর জন্য ও রাজাকে বলে যে আমি হিস্ট্রির ব্যাপারে অনেক কিছু জানি। তবে রাজা তো ওর কথায় বিলিভ করে না। তো দানভী এবার নিজেকে একজন ম্যাথমেটিশিয়ান হিসেবে দাবি করে, যেটা শুনে রাজা দানভীকে ওই ম্যাথটি সলভ করতে দেয়, যেটা ওর কলার্সরা 3-4 দিন ধরেও সলভ করতে পারেনি। তখনকার যুগে এদের কাছে কোনো নিজস্ব অ্যালফাবেট ছিল না, তাই সবকিছুই এখানে চাইনিজ লেটারে লেখা ছিল। বাট এরপরেও দানভী এই কোশ্চেনের প্যাটার্ন দেখে ম্যাথটি সলভ করে দেয়, আর রাজা তো এটা দেখে পুরো শক হয়ে যায় যে দানভী এত তাড়াতাড়ি এই ম্যাথটি সলভ করে দিয়েছে। তাই রাজা ঠিক করে যে এবার থেকে উনি দানভীর কাছেই ম্যাথ শিখবে, আর এটার জন্য রাজা দানভীকে কিছু সোনার মোহরও দেয়। রাজা ওকে এটাও বলে যে জোসিয়ানে বৃষ্টি হলেই তুমি এখান থেকে চলে যেতে পারবে, আর তুমি আমাকে ভালোভাবে ম্যাথ শেখাতে পারলে তোমাকে এখানে কোনোই পানিশমেন্ট দেওয়া হবে না। এখন দানভীকে থাকার জন্য ওই বডিগার্ড মানে চেজিকের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে রেন্ট হিসেবে চেজিক দানভীর থেকে ওই সোনার মোহরগুলো রেখে দেয়। এরপর চেজিক দানভীকে জল খাওয়ার জন্য একটি পাত্র দেয়। দানভীর মনে পড়ে যে ও হিস্ট্রি বইয়ে এমনই একটি পাত্র দেখেছিল, যেটা তখনকার সময় বৃষ্টি মাপার একটি ডিভাইস হিসেবে কাজ করত। তবে চেজিক বলে যে এটা শুধুমাত্র জল খাওয়ার জন্যই। এরপর দানভী ঘরের ভেতরে আসলে একটি বাচ্চা ওকে দিদি বলে ডাকে, যে কিনা তার পাশের রুমেই থাকতো। পরের দিন দানভী মহলে আসলে জানতে পারে যে ওখানকার সবাই তো ওকে একজন এনাজ মনে করছে। ওখানকার সবাই তো মনে করছিল যে দানভী হয়তো কোনো ছেলে। এখন দানভীরও মনে হয় যে এখানে থাকলে ওর ছেলে সেজে থাকাটাই সেফ হবে। এরপর রাজা এসে দানভীকে নিজের সঙ্গে নিয়ে যায়, কারণ উনি এখন দানভীর থেকে ম্যাথ শিখবে। রাজা দানভীর থেকে জানতে পারে যে প্রতিটা দেশেই তাদের নিজস্ব কিছু অ্যালফাবেট থাকে, যার মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলে। তবে জোসিয়ান রাজ্যের কোনো নিজস্ব অ্যালফাবেট ছিল না। দানভী রাজাকে বলে যে আমি আপনাকে পড়িয়ে তারপর আপনার টেস্ট নিব, আর যদি আপনি এই টেস্টে ফেল করে যান তাহলে পানিশমেন্ট হিসেবে আমি আপনাকে ফিঙ্গার ফ্লিপ দিব। দানভী রাজাকে পড়ানোর পেছনে এতটাই পরিশ্রম করছিল যে ও তো সবসময় এটাই ভাবতে থাকতো যে কখন এই রাজ্যে বৃষ্টি হবে আর ও এখান থেকে মুক্তি পাবে। রাতে চেজিকের তৈরি খাবার দানভীর এখানে একদমই ভালো লাগে না।
তাই ও নিজের ব্যাগ থেকে কিছু খাবার বের করতে যায়। তবে এখানে তো একটি খাবার মিসিং ছিল। আসলে রাজাই এই খাবারটি বের করে নিয়েছিল। রাজার তো মনে হয় যে এই খাবারটি হয়তো বোম, তাই উনি সোজা এটাকে দূরে ছুঁড়ে ফেলে। রাজা এখানে যখনই চান্স পাচ্ছিল তখনই উনি দানবীর জিনিসপত্রের ওপরে এক্সপেরিমেন্ট করছিল। পরের দিন দানবী রাজার টেস্ট নেয়, আর যখনই রাজা এখানে কোনো ভুল অ্যান্সার বলে তখনই দানবী ওনার মাথায় একটি করে ফিঙ্গার ফ্লিপ করে, যেটার সাথে সাথেই দানবীর ওপরে তরোয়াল ধরা হয়। রাজার তো দানবীর ওপরে অনেক রাগ হচ্ছিল, তবে উনি নিজেকে শান্ত রাখে, কেননা ওনাকে তো দানবীর থেকে এইসব কিছু শিখতে হতো। এভাবেই দানবী যখন পরপর 3বার রাজাকে ফিঙ্গার ফ্লিপ করে তখন রাজা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। উনি দানবীর হাত কাটতেই যাবে, তবে তখনই এখানে রানী চলে আসে, যার ফেস একদমই দানবীর ফ্রেন্ডের মতো ছিল। রানী দানবীকে বলে যে মনে হচ্ছে তুমি এখানে নতুন এসেছো, কেননা আমি তোমাকে এর আগে এখানে কখনোই দেখিনি। রানী বাইরে এসে চেজিককে বলে যে তুমি তো এখন একদমই রাজার চামচা হয়ে গেছো। চেজিক বলে যে তুমিও ঠিক তেমনটাই। নেক্সট সিনে দেখা যায় রাজা দানবীকে দেখিয়ে দেখিয়ে খাবার খাচ্ছিল, তাই দানবীও নিজের ব্যাগ থেকে কিছু নুডলস বের করে খেতে থাকে। দানবী রাজাকেও কিছুটা খেতে দেয়, আর রাজার এটা অনেক বেশি ভালো লাগে। বাট পরে গিয়ে রাজার ফুড পয়জনিং হয়ে যায়। তো রাজার মনে হয় যে দানবী হয়তো ওদের শত্রু, আর এই কারণেই ও ইচ্ছে করে এমনটা করেছে। তবে দানবী রাজাকে বুঝিয়ে বলে, ও রাজাকে শরীরের প্রত্যেকটা পার্ট এক এক করে বলতে থাকে যে এটা হলো পেট আর এটা হলো হার্ট। তবে রাজা তো ওর কথায় বিশ্বাস করছিল না। তো দানবী বলে যে এখানে যেটা নড়ছে এটাকেই আমরা হার্ট বলি। এরপর রাজা চেক করে বলে যে আমার তো এখানে কিছুই নড়ছে না। দানবী বলে যখন আপনি কাউকে পছন্দ করতে শুরু করবেন তখন দেখবেন এই জায়গাটা অনেক জোরে জোরে নড়ছে। তো এই সব শুনে রাজার মনে হয় যে দানবী হয়তো সায়েন্সের ব্যাপারে অনেক কিছু জানে, তাই রাজা ওকে ওখানকার ডক্টরের কাছে নিয়ে যায়, যেখানে দানবী ওনাদের সকলকে প্রত্যেকটা বডি পার্ট খুব ভালোভাবে এক্সপ্লেন করে, যেগুলোর ব্যাপারে এর আগে কখনোই জানতো না। পরে রাজা দানবীর থেকে বিভিন্ন গাছের ব্যাপারেও জানতে পারে। দানবী এখানে নিজের ফোন বের করে সেলফি তোলার চেষ্টা করে, যেটাতে রাজা তো প্রথমে অনেক ভয় পেয়ে যায়, বাট পরে গিয়ে উনিও দানবীর সেলফিতে চলে আসে, আর এইসবই রানী দূর থেকে দেখছিল। এখন রাজার অনেক প্রবলেমই দানবীর জন্যই সলভ হচ্ছিল, তাই রাজা সকলকে একটি করে অরেঞ্জ গিফট করে। এখানে দানবীকেও একটি অরেঞ্জ দেয়া হয়, যেটা দানবী তখনই খেয়ে শেষ করে ফেলে। তো রাজা বলে যে তুমি এটা এত তাড়াতাড়ি কেন খেয়ে ফেললে, এটা তো 4 দিন ধরে খেতে হতো। তো দানবীও বুঝতে পারে যে তখনকার যুগে একটি অরেঞ্জেরও কত বেশি দাম ছিল। এরপর দানবী রাজাকে যে কোশ্চেন দিয়েছিল সেটা রাজা দানবীকে প্রুফ করতে বলে, বাট দানবী এমনটা করে না। তো পানিশমেন্ট হিসেবে রাজা ওকে নিজের সঙ্গে সকার খেলতে নিয়ে আসে। এখানে রাজা তো বারবার দানবীকে দিয়েই বল আনাচ্ছিল, যেটাতে দানবীও অনেক বেশি টায়ার্ড হয়ে যায়। তো দানবী বলে যে রাতেও কি কেউ আবার সকার খেলে নাকি। রাজা বলে যে একজন রাজা তো চাইলেই সকলের সামনে খেলতে পারে না, আর তাছাড়াও বহুদিন হয়ে গেল আমি দৌড়ই না। যেটা শুনে দানবী ওকে ভাগানো স্টার্ট করে দেয়। এরপর রাজা দানবীকে বলে যে বহুদিন পর আমি এইভাবে দৌড়লাম। রাজা ঠিক করে যে উনি এখন ছদ্মবেশে বাইরে ঘুরতে বেরোবে, তাই উনি দানবীকেও নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। এরপর রাজা নিজের গেট আপ চেঞ্জ করতে থাকে। তো অন্যদিকে দানবী রাজার জন্য ওয়েট করতে করতে একটি অরেঞ্জের ওপরে স্মাইলি আঁকে। ভেতরে রাজা নোটিস করে যে অন্য দিনের চেয়ে আজকে ওনার হার্ট বেশি ফাস্ট চলছে। এখানে রাজার দানবীর বলা ওই কথাটি মনে পড়ে যে তুমি যখন কাউকে পছন্দ করতে শুরু করবে তখন দেখবে তোমার হার্ট আরো বেশি ফাস্ট চলছে। এদিকে দানবী ওয়েট করতে করতে এখানেই ঘুমিয়ে পড়ছিল। তো চেজিক এসে বলে যে তোমার এখন ভেতরে যাওয়া উচিত, কেননা বাইরে অনেক ঠান্ডা পড়ছে। তো দানবীও চেজিকের সাথে ঘরে চলে যায়। আর এরই সাথে পার্ট 1 আমি এখানেই শেষ করছি। তবে তোমরা চিন্তা করো না, আমি এই সিরিজের 1000টা পর্ব বানাবো না। সম্ভবত আর একটা ভিডিওতেই আমি এই সিরিজের ফুল এপিসোড এক্সপ্লেন করে দিব। তো তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে করে তোমাদের কাছে পার্ট 2 এর নোটিফিকেশন ঠিক সময় পৌঁছে যায়। তো আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাই বাই।